হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। সাইবার 20 তে নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আমরা আজকে একটা অসাধারণ অ্যাকশন সাইফাই সিনেমা সম্পর্কে জানতে চলেছি, যে সিনেমাটির নাম হচ্ছে সুপারম্যান, এবং কয়েকদিন আগে সিনেমাটি রিলিজ পেয়েছে। আর খুব রিস্ক নিয়ে আমরা এই সিনেমাটা এক্সপ্লেন করতে যাচ্ছি, কারণ বুঝতেই পারছো সিনেমা হলে মাত্র সিনেমাটি চলছে, যে কোনো সময় জিন্দা ভোগামা করে দেবে। সুপারম্যানের এর আগে যতগুলো সিনেমা এসেছিল সবগুলোর কাহিনী মূলত একই ছিল, জাস্ট রিমেক্স ছিল। এবং সুপারম্যান হিসেবে হেনরি কেভিলকে আমরা কিন্তু সবাই মনের মধ্যে গেঁথে নিয়েছিলাম। তো এরপর সুপারম্যানের যখন ট্রেলার আসে আমরা সবাই তো হতাশ যে কি ঘোড়ার ডিমের কি সুপারম্যান আনলো। কিন্তু অ্যাকচুয়ালি এই সুপারম্যান সিনেমাটা আমি যখন এক্সপ্লেন করার জন্য দেখলাম, তখন আমার কাছে মনে হয়েছে ভাই শালার করছে কি। সিরিয়াসলি পুরো ইউনিক কাহিনী, আগেকার কোনো সুপারম্যানের সাথে এটার কাহিনী মিল নেই। এবং মার্ভেলের যে সিনেমা গার্ডিয়ান অফ দ্য গ্যালাক্সির যে ডিরেক্টর জেমস গান, সেই সিনেমাটিকে এমন ভাবে তৈরি করেছে যেটা একেবারে মার্ভেল টাইপের সিনেমা হয়েছে। নর্মালি ডিসির সিনেমাগুলোর কালার টালার সুন্দর হয় না, কালো কালো কালার হয়, কাহিনী একটা বোরিং টাইপ থাকে। কিন্তু অন্যদিকে মার্ভেলের সিনেমাগুলো কিন্তু মারদাঙ্গা হয়ে থাকে। তো এটা মূলত ডিসি থেকে মুক্তি পেলেও পুরো মার্ভেল টাইপ সিনেমা হয়েছে, পুরো ভিন্ন একটা ভাইব। এবং সিনেমা মুক্তির আগে ট্রেইলার এটা নিয়ে যে এত ট্রল হয়েছিল, কিন্তু সিনেমা বের হওয়ার পরেই সব উল্টে গিয়েছে। তবে আমি কতখানি ভালো বোঝাতে পারবো এটা আমি নিশ্চিত নই, কারণ আমার সিনেমা এক্সপ্লেন নির্ভর করে অনেকটা স্ক্রিপ্ট রাইটারের উপর। দেখা যায় অনেক সময় যে আমি সিনেমাটা দেখেছি, কিন্তু এক্সপ্লেন করার সময় তো সবটা জিনিস মাথায় আমার থাকে না। তো স্ক্রিপ্টে যা থাকে ওইটাই আমার তখন বলতে হয় আর কি। পরে মনে পড়ে যে হ্যাঁ ওইখানে তো ওইটা ছিল, কিন্তু আমি বলছি তো স্ক্রিপ্টে যেটা ছিল ওইটা। তো এর জন্য টুকটাক ভুল হলে তোমরা ওটা আলাদা করে রেখো। আর তাছাড়া আমাদের র্যান্ডম গ্রুপ কখনোই নতুন সিনেমা বা লেটেস্ট সিনেমা ভালো মতো এক্সপ্লেন করতে পারে না, এটা আমাদের একটা দুর্বলতা। তো খুব বেশি এক্সপেকটেশন নিয়ে এই ভিডিওটা দেখো না, তাহলে হতাশ হবে, কারণ আমি নতুন সিনেমা খুব ভালো এক্সপ্লেন করতে পারি না। তো চলো ছোট্ট একটা ব্রেক নিয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। তুমি যাও ডিসক্রিপশনে রোশনে ক্লিক করে মূল ভিডিওতে চলে যাও। হ্যালো গাইস, তোমরা কি বোরিং ফিল করছো? কিছু ফান দরকার? সো আমরা আজকে এমন একটা অ্যাপ সম্পর্কে জানতে চলেছি যেটা মোস্ট ট্রাস্টেড বুক মেকার, এবং এখানে অনেক ফান রয়েছে, এর সাথে অনেক প্রাইজ জেতারও সুযোগ রয়েছে। এবং এখানে তুমি যে কোনো ম্যাচের লাইভ রেজাল্ট দেখতে পারবে, এবং ম্যাচ লাইভ দেখতে পারবে, এবং এর সাথে তুমি স্কোরও প্রেডিক্ট করতে পারবে। ফর এক্সাম্পল, কোন টিম জিতবে, কত রান করবে, কি স্কোর করবে। আর এখানে চান্স রয়েছে BMW কার জেতার, আইফোন, ল্যাপটপ, এছাড়া অনেক প্রাইজ রয়েছে। আর হ্যাঁ, পিএসজি এবং সেরিয়ার কিন্তু স্পন্সর করেছে এই কোম্পানি, তো এখানে কোনো সন্দেহের কিছু নেই। আর তাছাড়া এখানে নতুন কিছু গেম এসেছে, যেমন ক্র্যাশ এবং নিউ চিকেন রোড গেম, যেখানে ইজিলি গেম খেলে জেতা পসিবল। আর এখানে রেজিস্ট্রেশনের জন্য আমাদের যে প্রোমো কোডটা রয়েছে, যেটা স্ক্রিনে দেখানো হয়েছে, এটা ইউজ করলে 12,000 টাকা পর্যন্ত তুমি ফি পেতে পারো। এর সাথে ফ্রি স্পিনও পাবে তুমি তোমার ফার্স্ট ডিপোজিটে, এবং তুমি ইজিলি এখান থেকে উইথড্র করতে পারবে পেটিএম, ব্যাংক, বিকাশ, ক্যাশ, রকেট এবং আদার ইজি মেথডে। তো আর দেরি না করে আমাদের যে পিন কমেন্ট রয়েছে সেখান থেকে তুমি যেতে পারো রেজিস্ট্রেশন করতে, এবং যে প্রোমো কোডটা দেওয়া রয়েছে সেটা ইউজ করে বোনাস জিততে পারো। তো যাই হোক, এই সিনেমা যখন শুরু হয় তখনই আমাদের এই সিনেমার কিছু ব্রিফ বলা হয়। তো আমাদেরকে বলা হয় আজ থেকে 30 বছর আগে আমাদের পৃথিবীতে সুপারম্যান এসেছিল অন্য একটা গ্রহ থেকে, যখন সে একটা ছোট বাচ্চা, এবং গত 3 মাস আগে সে তার নিজস্ব একটা স্পেস বানিয়ে ফেলেছে, একটা জায়গা বানিয়ে ফেলেছে। এবং মাত্র 3 মিনিট আগে সে জীবনে প্রথমবার এই পৃথিবীতে কোনো শত্রুর কাছে হেরেছে, এবং মার খেয়ে সুপারম্যান অ্যান্টার্কটিকার মধ্যে পড়ে রয়েছে আমরা দেখতে পাই। এবং আমরা জানি সুপারম্যান কিন্তু অক্ষয়, কিন্তু এই সুপারম্যানের দেহ আহত হয়ে রক্ত বের হচ্ছিল, হাত পায়ের হাড্ডি ভেঙে গিয়েছিল। সে ওঠার চেষ্টা করছিল, কিন্তু তার অবস্থা আরো বেশি খারাপ ছিল। নর্মালি অন্যান্য সুপারম্যানের যে সুপারম্যানকে অনেক বেশি শক্তিশালী দেখানো হয়, একতরফা ফাইট হয়, এইবার সেটা হয় নাই ভাই। এবার সুপারম্যানের চেয়ে ভিলেনরা বেশি শক্তিশালী, সুপারম্যান দুর্বল। তো বুঝতেই পারছো, মজা আসবে। তো যাই হোক, সুপারম্যানের অবস্থা তো খুবই খারাপ। আর তখনও করে কি জোরে জোরে সিটি বাজাতে থাকে, আর তখন এখানে ক্রিপ্টো ডগ চলে আসে। তো এককালে ক্রিপ্টো বলতে কিন্তু শুধুমাত্র সুপারম্যানের গ্রহ বোঝাতো, কিন্তু ওই যে বিটকয়েন আসার পরে ক্রিপ্টো বলতে আমরা তো মনে করো বিটকয়েনের সাথে মিলিয়ে ফেলবো। তবে এখানে ক্রিপ্টো হচ্ছে সুপারম্যানের গ্রহ। ক্রিপ্টো গ্রহে যারা বসবাস করে তাদেরকে বলা হয় ক্রিপ্টোনিয়ান, এবং ওখানকার যে পাথর সেটাকে বলা হয় ক্রিপ্টোনাইট, এবং ওখানকার যে ভাষা সেটাকে বলা হয় ক্রিপ্টিয়ান। আর এই কুকুরের নাম হচ্ছে ক্রিপ্টো। তো যাই হোক, এবার কাহিনীতে ফেরা যাক। তো ওই যে ক্রিপ্টো কুকুরটা রয়েছে, ও করে কি সুপারম্যানকে টেনে নিয়ে যায় হচ্ছে একটা সুপারম্যানের গোপন আড্ডার সামনে, যে জায়গাটা সুপারম্যান 3 মাস আগে তৈরি করেছে। এবং ওটা এমন একটা গোপন ডেরা যেটা শুধুমাত্র ক্রিপ্টোনাইট বা ওই ক্রিপ্টো গ্রহের যারা রয়েছে তাদের ডিএনএ এর মাধ্যমে খোলা যেত। তো ওই কুকুরের সাথেও তো ওই ডিএনএ রয়েছে। তো এরপর দরজা খুলে যায় এবং সুপারম্যানকে ভেতরে আনা হয়। আর তারপর ওখানে আমরা দেখতে পাই বেশ কয়েকটা ক্রিপ্টো রোবট রয়েছে, যেগুলো মূলত সুপারম্যান তার বিভিন্ন কাজের জন্য ব্যবহার করত। তবে এই রোবটগুলোর স্পেসিফিক কোনো নাম ছিল না, ওদের জাস্ট নাম্বার দেওয়া ছিল, এবং এই রোবটগুলোর কোনো জ্ঞানও ছিল না, জাস্ট তারা রোবটই। তুমি যদি ওর সাথে কথা বলে ওটা রিপ্লাই ওরা কিভাবে দেবে এটা ওরা বুঝতো না, একটু দুর্বল ব্রেনের আর কি। তবে এই রোবটগুলোর কুকুর এবং তোমার মনে করো যে বাকি সুপারম্যানের খুব দেখভাল করতো, এবং সুপারম্যানের একটা বিশেষ আদেশ ছিল, সে যদি কখনো অসুস্থ হয় বা আহত অবস্থায় এখানে আসে তাকে ঠিক করা হবে, এবং এর সাথে তার
তার বাবা মায়ের যে একটা রেকর্ড করা মেসেজ রয়েছে 30 বছর আগে, সেটা যেন চালিয়ে দেওয়া হয়। এবং ওর বাবা মা এই রেকর্ডটা পাঠিয়েছিল হচ্ছে ওকে যে স্পেসশিপে করে পাঠানো হয়েছে পৃথিবীতে তখন। তবে তখন যে সমস্যাটা হয়েছে স্পেসশিপ ধ্বংসের কারণে পুরোপুরি রেকর্ডটা নাই, অর্ধেক রেকর্ড রয়েছে, মানে বাকি অর্ধেক রেকর্ডে কি রয়েছে ওটা সুপারম্যান নিজেও জানে না। তো বুঝতেই পারছো পুরো ভিন্ন কনসেপ্ট। আর আমরা কিন্তু জানি যে সূর্যের আলোতে সুপারম্যান কিন্তু সুস্থ হয় বা রিজেনারেট হয়, আর এই সুপারম্যানকেও সূর্যের আলো দেওয়া হয় ম্যাগনিফাইং গ্লাস দিয়ে। কিন্তু আমরা দেখতে পাই যে এই সুপারম্যানের কষ্ট হয়, কিন্তু আমাদের আগের সুপারম্যানের কষ্ট হতো না, সে আরো অ্যাবজর্ব করতো। তো যাই হোক, ওই সূর্যের রশ্মি সুপারম্যানের শরীরের কোষে পৌঁছানোর সাথে সাথে তার শরীর সুস্থ হতে শুরু করে এবং হাড্ডি গুড্ডি যা ভেঙেছিল সব ঠিক হয়ে যায়, কাটাছেড়া ঠিক হয়ে যায়। কিন্তু কথা হচ্ছে ড্রেস ঠিক হলো কেমনে? প্রত্যেকটা সিনেমাতে আমরা দেখি হাল্কের ড্রেস, হাল্ক পিচ্ছি থাকে, যখন বড় হয়ে যায় ওর প্যানও বড় হয়ে যায়। মানে সুপার হিরো সিনেমাতে এটা কমন আর কি, প্রত্যেকটা সিনেমায় দেখবে শেষ হয়ে গিয়েছে কিন্তু ড্রেসের কিছু হয় না। তো যাই হোক, এরপর সুপারম্যান রিজেনারেট হয় এবং রিজেনারেট হওয়ার পরে সে আবারও ফাইট করার জন্য রেডি হয়ে যায় এবং বেরিয়ে পড়ে ফাইট করার জন্য তার নিউ ইয়র্ক সিটিতে, যেখান থেকে সে মাত্র মার খেয়ে এসেছে। আর এরপর আমাদের একটা মেয়েকে দেখানো হয়, আর এই মেয়েটার নাম হচ্ছে সেলফি গার্ল এবং ভবিষ্যতে এই মেয়েটার ভূমিকা আরো আছে আর কি। তো যাই হোক, আমরা দেখতে পাই সুপারম্যান সুস্থ হয়ে ব্যাক করার পরে সুপারম্যানের ফাইট হয় হচ্ছে আল্ট্রাম্যান নামের একজন ভয়ঙ্কর শক্তিশালী রোবটের সাথে। তবে ভেতরে মানুষ রয়েছে কিনা এটা আমরা এখনো নিশ্চিত নই, তবে আমরা দূর থেকে দেখতে পাই যে ওকে 50+ একটা টিম কন্ট্রোল করছিল, যাদেরকে নেটওয়াচ বলা হয়। আর ওই গ্রুপের মেইন লিডার ছিল হচ্ছে লেক্স লুথার, এবং সুপারম্যানের সিনেমাতে অনেকবার ও ভিলেন ছিল আর কি লেক্স লুথার নামে। ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান সিনেমাতেও কিন্তু লেক্স লুথার ভিলেন ছিল। তো যাই হোক, ও বারবার এরকম একটা কমান্ড দিয়ে যাচ্ছিল B5, 12C, 9B। তো এইসব কমান্ডের কারণে রোবটগুলো খুব চতুরতার সাথে মুভগুলো চেঞ্জ করে সুপারম্যানকে মনে করে যে সেই লেভেলের পিটার ছিল, এবং এটা করার ওদের মেইন উদ্দেশ্য ছিল ওরা সুপারম্যানকে এটার মাধ্যমে ব্যস্ত রাখবে এবং সুপারম্যানের যে সিক্রেট প্লেসটা রয়েছে সেটা ওরা বের করবে, কারণ সুপারম্যান মার খেয়ে গেলে তো ওখানেই যায় আর কি। তো যাই হোক, এখানে আমার একটু ভুল হতে পারে, হয়তো আমি বুঝি নাই কনসেপ্টটা। যারা অ্যাকচুয়াল সিনেমা দেখেছো তারা বুঝতে পারবে, ভুল হলে লিখে দিও কমেন্টে। তো যাই হোক, সুপারম্যানকে ধোলাই টোলাই দেওয়ার পরে ওরা করে কি পাশের একটা এলাকায় পৌঁছায়, যেখানে আমরা একটা পোর্টেবল মেশিন দেখতে পাই, এটা মনে করো টেলিপোর্ট করে আর কি। তো আল্ট্রাম্যান যখন টেলিপোর্ট মেশিনে ঢোকে তখন সে টেলিপোর্ট হয়ে একেবারে নেটওয়াচের হেডকোয়ার্টারে পৌঁছায়। আর ওখানে পৌঁছানোর পরে সকল টিম মেম্বার ওকে অনেক প্রশংসা করে, কারণ অবশেষে এই প্রথম সুপারম্যানকে দাবানোর মতো তারা কাউকে পেয়েছে যে চাইলেই এক নিমিষে সুপারম্যানকে মেরেও ফেলতে পারবে। আর এরপর সিন শিফট হয়, আমরা দেখতে পাই ডেইলি প্ল্যানেট পত্রিকা অফিস, যেখানে আমাদের সুপারম্যান যে একটা সেকেন্ড আইডেন্টি বা মনে করো যে ছদ্মবেশে এখানে কাজ করে, মানে বরাবরই সুপারম্যান তো সাংবাদিক ক্লার্ক কেন্ট। তো এই পত্রিকাটা বেশ বিখ্যাত, এবং এখানে আমরা কয়েকটা জিনিস আরো জানতে পারি যে সুপারম্যানকে সবাই এখানে চেনে, কিন্তু সুপারম্যানের বাবা মা কোথায়, তারা কোথায় রয়েছে সম্পর্কে কেউ জানে না। তবে সুপারম্যানকে আমরা কল দিয়ে ওর বাবা মার সাথে কথা বলতে দেখি। অ্যাকচুয়ালি সুপারম্যান বা ক্লার্ক কেন্ট এটা ইচ্ছে করে গোপন রেখেছে, যাতে ওর সম্পর্কে খুব বেশি তথ্য কেউ না জানতে পারে। আর এখানে ওর গার্লফ্রেন্ড রয়েছে যার নাম হচ্ছে লুইস, এবং বরাবরই সব সিনেমাতেই সুপারম্যানের গার্লফ্রেন্ড কিন্তু লুইসই থাকে। তো যাই হোক, এখানে সুপারম্যান যখন অফিসে আসে আমরা দেখি সবাই ওর সমালোচনা করছে যে তুমি দেরি করে সবসময় আসো অফিসে, ঠিক টাইমে পৌঁছাও না, তুমি দেখতেও স্মার্ট নও, ভোদাই টাইপের। আর এরপর সুপারম্যানকে নিয়ে কথা ওঠে এবং সবাই বলতে থাকে সুপারম্যানের দম তো কমে এসেছে, খালি মার খেতেই থাকে। আর বর্তমানে সোশ্যাল মিডিয়াতে তো নতুন একটা হ্যাশট্যাগও চলছে, সেটা হচ্ছে সুপারম্যান একটা লুজার। তো এইসব কথা শুনে ক্লার্ক কেন্টের অনেক খারাপ লাগে, কারণ সুপারম্যান তো ওই। আর তাছাড়া এখন আবার ইন্টারনেটের দুনিয়া, কারো মুখ তো আটকানো যায় না। মনে করো একরকম ফেসবুকে ইউটিউবে ঢুকলে মনে হয় যে এলাকার কুত্তায় যারে দাম দেয় না, মানে এলাকার কুত্তাও দেখলে ঘেউ ঘেউ করে, কিন্তু ফেসবুকে প্রধানমন্ত্রী, সিরিয়াসলি। তো যাই হোক, এরপর সিন শিফট হয়, আমরা দেখতে পাই একটা কাল্পনিক দেশ বলিভিয়ার প্রেসিডেন্টকে, যে একটা সংবাদ সম্মেলনে বলছিল যে সুপারম্যান খুবই ডেঞ্জারাস, খারাপ একজন মানুষ, সে কোনো চিন্তা ভাবনা না করে, কোনো কিছু ঠিক না করে হঠাৎ করে এসে আমাদের শহরে অ্যাটাক করেছে, যেটার কারণে আমাদের অনেক সৈনিক মারা গিয়েছে, আমাদের ট্যাঙ্কগুলো নষ্ট হয়ে গিয়েছে, আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, আর এটার মাসুল সুপারম্যানকে দিতে হবে, ওকে একটা উচিত শিক্ষা দেওয়া উচিত। তো ওই দেশের প্রেসিডেন্ট কেন এরকম কথা বললো এটা আমরা পরে জানতে পারবো। আর এরপর আমাদের লেক্স লুথারকে দেখানো হয়, সে ওই কথাগুলো শোনে, আর এরপর সে করে কি আমেরিকার যে অন্যান্য হাই কমান্ড রয়েছে বা প্রেসিডেন্ট লেভেলের লোক রয়েছে তাদের সাথে বৈঠক করে যে সুপারম্যান তো আসলে ও শুধুমাত্র ওই দেশের নয়, আমেরিকারও যে কোনো সময় ক্ষতি করতে পারে, মানে অন্যান্য দেশেরও ক্ষতি করতে পারে। আমি অ্যাকচুয়ালি সিনেমাটা তোমাদের জন্য একবার হুবহু যে এক্সপ্লেন তা করছি না, জাস্ট কনসেপ্ট বা কাহিনীটা মোটামুটি বোঝানোর চেষ্টা করছি, কারণ এই স্ক্রিপ্টে অনেক গোজামিল, অনেক ভুল আছে আর কি। তোমরা পরে সিনেমাটা দেখে নিও যারা দেখোনি। তো যাই হোক, এখানে বাকি প্রেসিডেন্ট বলে না, সুপারম্যান তো আসলে অ্যাকচুয়ালি কোনো খারাপ কাজ করেনি, ওকে তো আমরা কোনো দোষী বানাতে পারি না। হ্যাঁ, ও অনেক শক্তিশালী একজন মানুষ, ও চাইলে সবকিছু ধ্বংস করে ফেলতে পারে, যে কোনো সময় যে কোনো স্থান থেকে পালিয়ে যেতে পারে, কিন্তু এখনো পর্যন্ত তো ও মানুষের কোনো ক্ষতি করেনি। ও মানুষদের বাঁচিয়েছে, শিশুদের বাঁচিয়েছে, রোগীদের সেবা করেছে, দেশের রক্ষার কাজই তো করেছে, এমন কোনো খারাপ কাজ তো করেনি যে ওকে আমরা ধরবো। তবেও যদি কোনো খারাপ কাজ করে তখন আমরা ওকে ধরতে পারি। তো লেক্স লুথার তো মূলত সুপারম্যানকে দুনিয়া থেকে সরাতে চায়, যাতে ওকে আটকানোর মতো আর কেউ না থাকে, ওর ম্যানরাই সবচেয়ে শক্তিশালী থাকে। তো ওর মনটা খারাপ হয়ে যায় এবং ও বুঝতে পারে আমাকে এমন একটা কিছু করতে হবে যাতে সুপারম্যান আটকা পড়ে যায়। আর এরপর সিন চেঞ্জ হয়, আমরা দেখতে পাই লয়েস লেন বাসায় ফিরেছে এবং
বাসার মধ্যে এসে সে কারো একটা উপস্থিতি ফিল করে, মানে একটু সাসপেন্স নিয়ে আমাদের দেখানো হয়, কিন্তু পরে দেখানো হয় এটা আমাদের ক্লার্ক প্লেন। তো এখানে মোটামুটি ভালোই সুমাসুমি হয়। আর ওদের কথা আমরা বুঝতে পারি যে লয়েস লেন কিন্তু জানে যে আমাদের ক্লার্ক প্লেন অ্যাকচুয়ালি সুপারম্যান। সে সবকিছুই জানে, সে কোথা থেকে এসেছে, সুপারম্যানের উদ্দেশ্য কি, কতটা শক্তিশালী, ওর বাপ মা কই থাকে, সবই জানে লয়েস লেন। কিন্তু সে অফিসে এমন ভাবে অভিনয় করে যেন এটা সুপারম্যান, এটা ক্লার্ক লেন, ওর সম্পর্কে কিছুই জানে না। তো যাই হোক, সুপারম্যানের মূলত একটা ইন্টারভিউ নিতে হবে, আর এটা ক্লার্ক লেন এবং লয়েস লেনের উপরই পড়েছে আর কি দায়িত্বটা, এবং এটা অডিও ইন্টারভিউ হবে। তো লয়েস লেন তখন উল্টো আমাদের সুপারম্যানকে বলে, তুমি নিজেই তো সুপারম্যান, তুমি নিজেই ক্লার্ক লেন, মানে সাংবাদিক সুপারম্যান তুমি একজনই, তো তুমি তোমার ইন্টারভিউ নাও। মানে ব্যাপারটা অনেকটা যে স্পাইডারম্যানের যে পিটার পার্ক ছিল, ও যেমন ওর নিজের ছবি তুলে তারপর সংবাদপত্রে ছাপাতো, ওরকম আর কি। তো যাই হোক, এখানে লয়েস লেন সুপারম্যানকে কোশ্চেন করতে থাকে যে তোমার কাজ কি, তুমি কোথা থেকে এসেছো, তোমার উদ্দেশ্য কি, তুমি কি করতে চাও, তোমাকে কে বড় করেছে, তোমাকে কে জন্ম দিয়েছে। তখন সুপারম্যান বলে, আস্তে আস্তে থাম, এটা আস্তে আস্তে বল। তো সুপারম্যানের উত্তর দিতে থাকে এবং বলে, আমি একটা এলিয়েন, তবে খুব হ্যান্ডসাম একটা এলিয়েন, আমি অন্য একটা গ্রহ থেকে এসে এখানে পৃথিবীতে পড়েছি। আমেরিকান বাবা মা যারা আমাকে পেয়েছিল তারা আমাকে লালন পালন করে বড় করেছে এবং তারাই আমাকে শিক্ষিত করে তোলে, এবং এরপর আস্তে আস্তে বড় হওয়ার পরে আমি আমার ভেতরের এই বিশেষ শক্তিটা টের পাই, আর তখন আমি আমার এই শক্তি মানুষের ভালো কাজের জন্য কাজে লাগাতে শুরু করি। তো এরপর লয়েস লেন প্রশ্ন করা শুরু করে, বোরিবিয়া নামে যে দেশটা রয়েছে, অ্যাকচুয়ালি আমি নামটা সঠিক প্রোনাউন্স করতে পারছি কিনা শিওর নই, কারণ স্ক্রিপ্টে এরকমই লেখা রয়েছে, জাস্ট কনসেপ্টটা বোঝাই। সরাসরি কোশ্চেনটা ছিল অনেকটা এরকম যে তুমি একটা স্বাধীন সার্বভৌম দেশে গিয়ে কেন ওই দেশের সেনাবাহিনীর উপর আক্রমণ করলে। তো ক্লার্ক তখন একটা রেগে যায়, মানে সুপারম্যান, এবং বলে, হ্যাঁ অবশ্যই ওদেরকে আটকানো দরকার ছিল, ওরা খনিজ সম্পদের জন্য ওদের সেনাবাহিনীদের সাধারণ মানুষের উপর অত্যাচার করছিল, এবং ওদের প্রেসিডেন্ট হচ্ছে একটা খারাপ লোক, ওদেরকে বাঁচানোর জন্য এটা আমার করা উচিত ছিল। তো এইসব কথা বলে আমাদের সুপারম্যান অনেক রেগে যায় এবং ইন্টারভিউ এখানেই শেষ হয়ে যায়। আর এরপর আমরা ভিলেন লেক্স লুথারকে দেখতে পাই। ওরা তো সুপারম্যানের গোপন ডেরার খবর পেয়ে গিয়েছে, তো ওরা পৌঁছে গিয়েছে সুপারম্যানের গোপন ডেরা অ্যান্টার্কটিকায়। তো ওরা যখন সেই জায়গাতে পৌঁছায়, অটোমেটিক্যালি মাটির নিচ থেকে সুপারম্যানের গোপন আড্ডাটা বের হয়, কিন্তু হেডকোয়ার্টারের দরজা তো সুপারম্যানের ডিএনএ ছাড়া খুলবে না, বা ক্রিপ্টোনিয়ানদের ডিএনএ ছাড়া খুলবে না। তো লেক্স লুথার তখন বলে, তুমি যদি চাও সবই সম্ভব। এবং অ্যাকচুয়ালি হয়েছে কি, সুপারম্যানের সাথে যখন আল্ট্রাম্যানের ফাইট হয়েছিল তখন ওরা সুপারম্যানের একটা চুল নিয়ে নিয়েছিল, আর সেই ডিএনএর মাধ্যমে ওই দরজাটা ওরা খুলে ফেলে এবং ভেতরে প্রবেশ করে। এবং লেক্স লুথারের সাথে একটা মেয়ে ছিল যার নাম এই সিনেমাতে ইঞ্জিনিয়ার দেওয়া হয়েছে, এবং সে নিজের বডিকে এবং ওই ইঞ্জিনিয়ারের বডিকে এমন ন্যানো টেকনোলজি দিয়ে তৈরি করা হয়েছে যে ও যা ইচ্ছে তাই হতে পারতো, সিরিয়াসলি, মানে অনেকটা ভেনম টাইপের, তবে তার চেয়েও শক্তিশালী। আর ওই যে আল্ট্রাম্যান রয়েছে, ও তো একাই সুপারম্যানকে কেলিয়ে দিতে পারে, আর আল্ট্রাম্যানের চেয়ে ইঞ্জিনিয়ার আরো বেশি ক্ষমতাধর, তাহলে বোঝো সুপারম্যানের বিপক্ষ শক্তি কত শক্তিশালী। তো যাই হোক, ওরা দুজনে মিলে তো তোলপাড় শুরু করে, এবং যত রোবট ছিল যেমন 2, 3, 4, 5 সবগুলোকে কুত্তার মতো মারতে শুরু করে। কিন্তু ওদেরকে বাধা দিতে তখন আসা হচ্ছে সেই কুকুরটি, এবং ইঞ্জিনিয়ারের সাথে ওর ফাইট হয়। কিন্তু ইঞ্জিনিয়ার তো মনে করো হাইটেক, ওর ন্যানো টেকনোলজির সাহায্যে ওই কুকুরটিকে জালে বন্দি করে ফেলে। আর এরপর ওরা আগায় হচ্ছে সুপারম্যানের কম্পিউটারের দিকে, এবং সেখানে গিয়ে ওরা চেষ্টা করে যে সুপারম্যানের এখানে কোনো গোপন ডাটা রয়েছে কিনা যার মাধ্যমে ওকে ভিলেন বানানো যায়, বা এমন কোনো গোপন কিছু রয়েছে কিনা যেটা দিয়ে সুপারম্যানের দুর্বলতা সম্পর্কে জানা যায়। তো এরপর খুঁজতে খুঁজতে কিছু ইনফরমেশন ওরা পেয়েও যায়, এবং এরই সাথে ওরা ওর বাবা মার কাছ থেকে পাঠানোর রেকর্ডটাও পায়, মানে ক্রিপ্টোনাইট দিয়ে যে সুপারম্যানকে ঘায়ল করা যেটাও জেনে যায়, এবং বাবা মায়ের কাছ থেকে যে ওই যে রেকর্ডটা এসেছিল সেটা সম্পর্কেও জেনে যায়। তো যাই হোক, আমরা কিন্তু জানি সুপারম্যানের বাবা মা যে রেকর্ডটা পাঠিয়েছিল, মেসেজটা, তার অর্ধেক অংশই কিন্তু তোমার সুপারম্যান পেয়েছিল, কিন্তু ডিভাইসের সমস্যার জন্য বাকি অর্ধেক সুপারম্যান কখনোই শুনতে পায়নি। কিন্তু এখানে যে ইঞ্জিনিয়ার ছিল যার শরীর ন্যানোটেক দিয়ে তৈরি, সে করে কি পুরো কম্পিউটারের ভেতরে মনে করে শরীর ঢুকিয়ে সেই মেসেজটাকে রিস্টোর করে ফেলে, মানে ফুল মেসেজটা ওরা পেয়ে যায়। তবে ওরা এখানে চলে আসার আগে কিন্তু একটা কাজ করে এসেছে, ওরা শহরে একটা দানব ছেড়ে দিয়ে এসেছিল যাতে সুপারম্যান ওইদিকে ব্যস্ত থাকে। তো সেটা ধীরে ধীরে বড় হতে থাকে, এবং আমরা এখানে দেখতে পাই যে সুপারম্যান আর কোনো কাম কাজ নাই, শহরের মানুষের জন্য ওই দানবের সাথে সেই ফাইট করছে, এবং এরপর শহরের কেন্দ্রে না আসে ঘুষি মারে, যাতে আস্তে আস্তে ঘুষি মারে যাতে দানবটা উড়ে গিয়ে আবার বিল্ডিং ধ্বংস না হয়। কিন্তু দানবটা তো আবার অনেক বড় সাইজের এবং খেলনা টাইপের, পুতুল টাইপের, এবং দেখতেই ফানি লাগছিল, মানে দানবটাকে দেখে যে ভয় লাগবে ওরকম কিছু লাগছিল না, পেটকো টাইপের। তো যাই হোক, এখানে আমরা সুপারম্যানকে সাপোর্ট করার জন্য জাস্টিস গ্যাংকেও দেখতে পাই, এবং জ্যাক স্নাইডারের যে জাস্টিস লিগ রয়েছে ব্যাটম্যানের, সেখান থেকে মনে করে জাস্টিস গ্যাংটা নেওয়া হয়েছে নামটা। তবে এই জাস্টিস গ্যাং একটু জোকার টাইপের। তো যাই হোক, এখানে যে তিনজন ছিল তাদের মধ্যে একজন হচ্ছে গ্রিন ল্যান্টার্ন বুড়োটা, আর যেটা মেয়ে সেটার নাম হচ্ছে হক গার্ল, মনে করো যে কি বলবো, মার্ভেলে যে একটা ছিল নিগ্রো উঠতে পারে ওরকম একটা, আরেকটা হচ্ছে ড্রোন ম্যান বা রিয়াক্টর। তবে এই ড্রোন ম্যান বা রিয়াক্টর সেই সিরিয়াস, সেই ডেঞ্জারাস, ওর ক্ষমতা অনেক বেশি, মানে পরে বুঝতে পারবে। তো যাই হোক, সবাই মিলে ওরা যখন মনস্টারের বিরুদ্ধে লড়াই করছে তখন ওরা দেখতে পায় যে এই মনস্টারটা দানব আকৃতির হলো, এটা পোলাপানের মতো ছিল আর কি, মানে বুদ্ধিমধ্যে ছিল না। তো এই জন্য ওরা মনে করে মারামারি করে ওরকম কোনো মজা পাচ্ছিল না। তো একটা পর্যায়ে ড্রোন ম্যান করে কি ওই মনস্টারের ভেতরে কিছু বোম ঢুকিয়ে দেয়, এবং পেটের ভেতরে যখন বোমটা ব্লাস্ট হয় মনস্টারের পেট খারাপ হয়ে যায়, তারপর মনস্টারটা নিচে পড়ে যায়। তো লোকজন তো সেই বাহাবা দিচ্ছিল, কিন্তু তখনই ওখানে একটা নিউজ লিক হয়, লাইভ নিউজ আসে যে সুপারম্যানের বাবা মা যখন পৃথিবীতে
সুপারম্যানকে পাঠিয়েছিল তার আগে সুপারম্যানকে মেসেজ দিয়েছিল যে তুমি পৃথিবী নামক একটা গ্রহে যাবে, যেখানে গিয়ে তোমাকে রাজত্ব করতে হবে। ওখানে গিয়ে যত পারো তুমি মেয়েদের সাথে বিয়ে করবে, সেক্স করবে এবং অনেক অনেক কোটি কোটি বাচ্চার জন্ম দেবে। আস্তে আস্তে পুরো পৃথিবীর রাজত্ব তোমার হাতের মুঠোয় চলে আসবে। এবং এই ধরনের কথাগুলো আমরা প্রায় শুনে থাকি। আমাদের ফেসবুকে ঢুকলে অনেক মানুষ এই ধরনের কথা বলে যে কিভাবে বিয়ে। এছাড়াও আমরা মুসলিমরা যখন আমেরিকাতে যাই, আমেরিকানরাও এরকম আমাদেরকে মানে এলিগেশন দেয় যে আমরা বেশি বেশি বাচ্চা পয়দা করে ওদের দেশ দখল করছি। কিন্তু ব্যাপারটা এটা না, ওরাই বাচ্চা নেয় না, ওরাই সংসার করে না। কিন্তু আমরা তো সামাজিক বেশি, মানে সাউথ এশিয়ার মানুষরা তো অরিজিনালি সামাজিক বেশি, আমরা মানে করো ফ্যামিলি গাই আর কি। তো এই জন্য ইন্ডিয়ান, বাংলাদেশি, পাকিস্তানি যেখানে যে দেখা যায় ওদের সংখ্যা একটু বেশি হয়, এটা আসলে ধর্ম ধরে হয় না। তো যাই হোক, এখানে সুপারম্যানের বাবা মা আরো বলেছে তোমার সামনে যে আসবে তাকেই খতম করে ফেলবে এবং যত পারো ভালো অভিনয় করার চেষ্টা করবে। তো এগুলো দেখার পরে তো সাধারণ মানুষরা সুপারম্যানের উপর খেপে যায়, শক খেয়ে যায়, কারণ সুপারম্যানকে তারা এতদিন মনে করেছে সেভিয়র, কিন্তু এখন ধারণা উল্টো গিয়েছে। আর তখন দেখতেই পাচ্ছ এই যে সিনটা খুব ভাইরাল হয়েছিল, সুপারম্যানকে সবাই মারছে আর সুপারম্যান লজ্জায় মনে করে যে ওখান থেকে চলে আসছে। বাট এরপর সুপারম্যান যখন মনের দুঃখে বনে আসে তখন এখানে জাস্টিস গ্যাং এখানে চলে আসে এবং সুপারম্যানকে জিজ্ঞাসা করে তুমি সত্যি এরকম প্ল্যান করে এখানে এসেছো? তুমি তাহলে মানুষের যে বিপদে এগিয়ে আসতে, এগুলো তাহলে সব নকল ছিল, অভিনয় ছিল? বাট সুপারম্যান এখানে বলে যে আসলে আমি আমার বাবা মায়ের অর্ধেক রেকর্ডটাই পেয়েছি, পুরো রেকর্ডটা আমি কখনো শুনিনি, শুনতেই পাইনি, আমার কাছে পুরো রেকর্ডটা আসেইনি। আমার মনে হয় এখানে অনেক কাটছাট করে প্রকাশ করা হয়েছে, মানে খাঁটি বাংলায় এগুলো এডিট করা যায় ভাই। আসলে এই যে দিনকাল আসতেছে ভাই, মানুষ তো আগে মনে করো ভিডিও, ছবি, অডিও এগুলো একটা প্রমাণ হিসেবে কোর্টে পেশ করা যেত, একটা বছর পর এগুলো পেশ করা যাবে ভাই। এআই যে পর্যায়ে চলে গেছে, কয়দিন পরে দেখবো আলামিন ভাইয়ের স্ক্যান্ডাল, কয়দিন পরে দেখবো আলামিন ভাইয়ের ভয়েস কল ফাঁস। সত্যি হলেও এআই বলে বেঁচে যাবে অনেকে ক্ষমতা থাকলে, আর মিথ্যা হলেও মনে করে যে অনেকে ফেসে যাবে। তো যাই হোক, সুপারম্যান তখন অবাক হয়ে যায় যে কিভাবে আমার এই মেসেজটা মানুষ অব্দি আসলো, এগুলো বাইরে গেল কিভাবে? তার মানে আমার হেডকোয়ার্টারে কি কেউ গিয়েছিল? তো সাথে সাথেও করে কি অ্যান্টার্কটিকায় হেডকোয়ার্টারে এবং গিয়ে সবকিছু ভাঙাচোরা পায়। আর তখনও বুঝতে পারে এই সবকিছু ল্যাক্স লুথার করেছে। তো এরপর ও ল্যাক্স লুথারকে মারতে ওর কাছে চলে আসে এবং জিজ্ঞাসা করে কুত্তাটা কোথায়, আমার কুত্তা কই, অর্থাৎ ক্রিপ্টো কোথায়? আর তখন এখানে আমরা একটা মেয়েকে দেখতে পাই যে ওকে ভিডিও করছিল সুপারম্যানকে। তো ল্যাক্স লুথার তখন বলে দেখো এখানে কিছুই নেই, মানে ল্যাক্স লুথার এখানে একবারে খুব সোজা সন্দ ভদ্র ভাবে থাকার চেষ্টা করে যেন সুপারম্যান এসে ওকে হুমকি থামকি করছে। তো ল্যাক্স লুথার বলে আমি কিছুই জানি না, তুমি এখান থেকে চলে যেতে পারো, তবে তোমার কাছে যদি কোনো প্রমাণ থাকে তাহলে এসো, অযথা আমার উপর আঙুল তুলবে না। এইগুলো মনে করে টিভিতে লাইভ দেখানো হয় যে সুপারম্যান এগুলো বাজে কাজ করছে। আর তারপর আমাদের টিভিতে দেখানো হয় জন সিনাকে এবং বলা হয় যে পিস মেকারের সিজন 2 আসছে, মানে সুপারম্যানের মধ্যে এটার আর কি তোমার প্রমোশন করে দেওয়া হয়। তো যাই হোক, এইদিকে বেচারা সুপারম্যান রাতের বেলা চিন্তা ভাবনা করতে থাকে যে আমার বাবা মা আমাকে তো একজন প্রতিভাবান এবং ভালো ইচ্ছা শক্তিওয়ালা সুপারম্যান হিসেবে পৃথিবীতে পাঠিয়েছিল মানুষদের উপকার করার জন্য, কিন্তু লাস্ট রেকর্ডিং এ এগুলো কেন সে বলবে যে পৃথিবীতে রাজত্ব করো, অনেক বেশি বেশি বিয়ে করো, বাচ্চার জন্ম দাও? তো এখন আমি কি ধরে নেব? ওনারা কি আসলে আমাকে পৃথিবীতে এই জন্য পাঠিয়েছে, পৃথিবীতে রাজত্ব করার জন্য পাঠিয়েছে? তো সুপারম্যান এইসব কথা লয়েস লেনকে বলছে। তখন আমরা দেখি একটা মনস্টার অলরেডি শহরে আক্রমণ করছে আর ওদের সাথে লড়াই করছে হচ্ছে ওই জাস্টিস গ্যাং। তো সুপারম্যানের গার্লফ্রেন্ড লুইস তখন বলে বেচারা বাচ্চাদের তোমার হেল্প প্রয়োজন, যা ওদেরকে একটু বাঁচাও, মনস্টারের সাথে ফাইট করো। বাট সুপারম্যান বলে এই মনস্টার হচ্ছে দুনিয়ার সবচেয়ে ছোট এবং দুর্বল একটা মনস্টার, ওর সাথে লড়াই করা তেমন কঠিন বিষয় নয়, ওদের লড়াই করতে দাও, সমস্যা নেই। তোর মানে হচ্ছে এই সুপারম্যান ইউনিভার্সে অনেক মনস্টার এবং আরো অনেক কিছু রয়েছে এবং পৃথিবীর সাথে কানেক্টেড প্রায় আসে মনস্টার। তো যাই হোক, এরপর সুপারম্যান লয়েস লেনকে বলে আচ্ছা দেখো আমি কিন্তু আসলে এরকম নই যেগুলো সবাই মনে করছে। লুইস লেন তখন বলে আর কেউ বিশ্বাস করুক বা না করুক, আমি তো তোমাকে বিশ্বাস করি, তুমি হচ্ছে আসল পুরুষ, পুরোপুরি বিশ্বাস আছে তোমার উপরে, আমি সবসময় তোমাকে বিশ্বাস করব, তুমি খারাপ কাজ করতেই পারো না। মানে চিন্তা করো সুপারম্যান যদি কারো হাজবেন্ড হয় ভাই, সিরিয়াসলি আমি আর গভীরে যাচ্ছি না ভাই। তো যাই হোক, সুপারম্যানের গার্লফ্রেন্ড তো সুপারম্যানকে অনেক পছন্দ করে আর সুপারম্যান তখন বলে সরকার তো আমাকে ধরতে চাচ্ছে, আমি এখন কি করব, আমার কি করা উচিত? লয়েস লেন তখন বলে আচ্ছা ওরা যেহেতু বলেছে তুমি ওদের কথা মতো একটু চলে দেখো, ধরা দাও, বাকিটুক দেখা যাবে। তো সকালে আমাদের সুপারম্যান ভাইজান করে কি জাস্টিফিকেশন দিতে চলে যায় গভর্নরের হেডকোয়ার্টারে, কিন্তু গভর্নমেন্টের মিলিটারি এতটাও পাওয়ারফুল নয় যে সুপারম্যানের মতো একটা হিউম্যানকে, সুপার হিউম্যানকে কয়েদ করে রাখতে পারবে। এই কারণে আমেরিকান কোম্পানি করেছে কি নেটওয়ার্স কোম্পানিকে হায়ার করেছে, যারা একবার আল্ট্রাম্যান দিয়ে সুপারম্যানকে পিটিয়েছে। আর ওই নেটওয়ার্স কোম্পানির মালিককে ল্যাক্স লুথার ভিলেন, তো সুপারম্যানকে ওরা করে কি ধরে ওদের কাস্টডিতে দিয়ে দেয় নেটওয়ার্স কোম্পানিকে। তো নেটওয়ার্স কোম্পানি আবার করেছে কি ওরা টেকনোলজিতে এত এগিয়ে গিয়েছে যে ওরা টেলিপোর্ট করে অন্য ধরনের একটা ডাইমেনশনে তৈরি করে ফেলেছে। মানে এই জায়গাটা খুবই ক্রিটিক্যাল, আমি এভাবে বুঝি নাই, তারপর আমি সহজ ভাষায় বুঝাই আর কি। এখানে বোঝানো হয়েছে পৃথিবী যখন শুরু হয় তখন অনেক বড় বড় গ্রহগুলোর একটার সাথে একটা ধাক্কা খেয়েছিল এবং এর ফলে ওয়ার্ম হোল বা গর্ত বা দরজা তৈরি হয়েছিল এবং ওরা যে একটা পোর্টাল তৈরি করেছে সেই পোর্টালের সাহায্যে ওরা একটা বুম হল, যেটাকে ওরা জেলখানা হিসেবে ইউজ করে, মনে করো যত শক্তিশালী প্রাণী রয়েছে ওই পোর্টাল দিয়ে ঢুকাবে। আমি কিভাবে বোঝাই, ধরো আমার ঘরের দরজা দিয়ে তুমি
তুমি ঢুকবে কিন্তু থাকবে হচ্ছে মনে করো তুমি মঙ্গল গ্রহে, মানে এরকম একটা ডাইমেনশনে থাকবে। তো সুপারম্যানকে ওরা পোর্টালের মাধ্যমে এমন একটা জায়গা বা ওইরকম একটা জেলখানায় পাঠাতে চায় যেখানে সুপার হিউম্যান বা ওদেরকে রাখা যাবে, এবং এটাকে একটা পকেট ডাইমেনশন বলা যেতে পারে, আলাদা একটা দুনিয়া। তো যাই হোক, লেক্স লুথার করে কি সুপারম্যানকে ওই পোর্টালের মধ্যে নিয়ে ওই আলাদা ডাইমেনশনে একটা বক্সের মধ্যে ওকে বন্দী করে রাখে, এবং বন্দিত করে অন্য একটা এলিয়েনের সাথে, যেটা নাম হচ্ছে এলিমেন্টাল ম্যান। আর এলিমেন্টাল ম্যান এমন একটা গ্রহ থেকে এসেছে যে গ্রহের মানুষদের স্পেশাল পাওয়ার হচ্ছে ওরা যে কোনো ধাতু, যে কোনো মেটাল বা যে কোনো পদার্থকে ওদের শরীরে রিক্রিয়েট করতে পারে, মানে ইউনিভার্সের যে কোনো পদার্থকে। তো লেক্স লুথারের কথায় এলিমেন্টাল ম্যান করে কি একটা ক্রিপ্টোনাইট বানিয়ে দেয়। আর সুপারম্যানের দুর্বলতা তো হচ্ছে ক্রিপ্টোনাইট। তো ক্রিপ্টোনাইটের সুপারম্যানের অবস্থা তো খারাপ হয়ে যায় এবং ওর শক্তি আস্তে আস্তে কমতে থাকে। তো এইভাবে 2-3 মাস পার হয়ে যায়। আর ওদিকে লয়েস লেন তো সুপারম্যানের খোঁজ পাচ্ছে না, পাগল হয়ে গিয়েছে। তো সুপারম্যানের যখন ও রেগুলার খোঁজ করছে তখন ওর যে একটা অফিসের বন্ধু ও করে কি সুপারম্যানের খোঁজ দেয়, যার নাম হচ্ছে জিম। অ্যাকচুয়ালি ওই সেলফি গার্লকে যে আমরা দেখেছিলাম এর আগে, সেলফি গার্ল ওকে পছন্দ করে, মানে সেলফি গার্লফ্রেন্ড ওর বয়ফ্রেন্ড। আর সেলফি গার্ল থাকা হচ্ছে আবার ওই এর সাথে, লেক্স লুথার মানে ভিলেনের সাথে। তো সেলফি গার্লই মূলত বলেছে যে সুপারম্যানকে এখন একটা আলাদা ডাইমেনশন ওয়ার্ল্ডে আটকে রাখা হয়েছে, আর ওর যে ক্রিপ্টো ডক্টর ছিল ওকে একটা ইলুশন করে একটা জায়গায় বন্দী করে রাখা হয়েছে। এবং আমরা দেখতে পাই ডক্টর সামনে আর ওর মতো অনেকগুলো কুকুর দেখানো হচ্ছে, এবং ও ইলুশনের পরে ওভাবেই দৌড়তে থাকে পাগলের মতো, মানে কুকুরটাও পাগল হয়ে গিয়েছে। আর এই বিষয়টা জানিয়েছে হচ্ছে ওই যে তোমার জিমের গার্লফ্রেন্ড সেলফি গার্ল, এবং ও মোটামুটি আধা পাগল আর কি, পাগলা পাগলা। আর এখানে আরেকটা পরিচয় আছে ওই সেলফি গার্লের, সেটা হচ্ছে ও লেক্স লুথারের 3 নম্বর গার্লফ্রেন্ড। আরেকটা মজা হচ্ছে, এবং লেক্স লুথার তার আগের গার্লফ্রেন্ডকে কিন্তু ওই সুপারম্যানের ওইখানেই সুপারম্যানের পাশে পকেট ডাইমেনশনে বন্দী করে রেখেছে, মানে বেয়াদবি করেছিল বলে। কিন্তু ওর থার্ড গার্লফ্রেন্ড যে মূলতই পাগল, ওকে জাস্ট সাথে রেখেছে ওর সৌন্দর্যের জন্য, বডির জন্য, কিন্তু মানসিক কোনো ফিল নেই। তো এই কারণে লেক্স লুথারের গার্লফ্রেন্ড আকর্ষণ বোধ করে হচ্ছে জিমের উপরে, আর সে জিমের জন্য এত পাগল যে জিমের সাথে সে 1 সপ্তাহ ডেটে যেতে চায়। জিম তখন চিন্তা করে তোর মতো পাগলের সাথে আমি 5 মিনিট থাকতে পারবো না আর 5 দিন। তো এরকম কথা বলে বারবার ওকে ঘুরে এবং ওর কাছ থেকে খালি তথ্য নেয়, মানে খুব ফানি সিনস আর কি। যাই হোক, এদিকে সুপারম্যান জিজ্ঞাসা করে এলিমেন্টালকে যে তোমাকেও তো বন্ধু করে রাখা হয়েছে, তুমি আমার সাথে এমন করছো কেন, লেক্স লুথারের কথা শুনছো কেন? তো এলিমেন্টাল ম্যান তখন বলে আমার বাচ্চাকে ওরা এখানে বন্দী করে রেখেছে, এবং আমি যদি ওর কথা না শুনি তাহলে আমার বাচ্চাকে ওরা মেরে ফেলবে। তো সুপারম্যান তখন বলে তুমি অন্তত ক্রিপ্টোনাইটটা কিছুক্ষণের জন্য বন্ধ করে দাও, তাহলে আমি এবার আমার শক্তি ফিরে পাবো, তোমার বাচ্চাকে আমি বাঁচাতে পারবো, এতে তোমারও ভালো আমারও ভালো। এবং এরপর আমরা দুজনে একসাথে দুজনের শক্তি দিয়ে লেক্স লুথারের 2টা বীজ একবারে মনে করো যে শেষ করে দেব। কিন্তু এলিমেন্টাল এখানে বলে তুমি আমার সাথে আর কথা বলো না, মানে ওর ছেলে নিয়ে অনেক চিন্তিত। আর এরপর সিন শিফট হয়, আমরা পরের দিন সকালে দেখতে পাই, এখানে আমরা দেখতে পাই যে লয়েস লেন পৌঁছে গিয়েছে জাস্টিস গ্যাং এর কাছে সাহায্য চাইতে। তো ওই জাস্টিস গ্যাং এর লিডারের নাম ছিল হচ্ছে গ্রিন ল্যান্টার্ন, এবং গ্রিন ল্যান্টার্ন সিনেমা তোমরা যারা দেখেছো সেই হিসেবে একে মোটেও মানায় নাই, কারণ গ্রিন ল্যান্টার্নের নাম আসলে আমার চোখে ভেসে ওঠে হচ্ছে রায়ান রোনাল্ডসকে, আই মিন যে আবার পরে ওই ডেডপুল সিনেমা করে হিট হয়েছে আর কি। তো যাই হোক, গ্রিন ল্যান্টার্ন এখানে এমন একটা পার্ট নেয় যেন মনে করো আমেরিকার প্রেসিডেন্ট। ও বলে হ্যাঁ ও আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, আর তাছাড়াও তো জাস্টিস গ্যাং এর নামও পছন্দ করতো না, আমি ওকে বাঁচাতে যাবো না। বাট লয়েস লেন তখন বলে যে দেখো সুপারম্যান তো অ্যাকচুয়ালি ভালো মানুষ ছিল, তো মানুষের সাহায্য করে বেড়াতো, আর তোমরাও তাই করো, তোমাদের দুজনের উদ্দেশ্যই এক, তোমাদের একজনের বিপদ আরেকজনে এগিয়ে আসা উচিত। কিন্তু গ্রিন ল্যান্টার্ন তখন বলে দেখো গভর্নমেন্ট স্বয়ং সুপারম্যানকে আটকে রেখেছে, তো আমি আমেরিকান গভর্নমেন্টের সাথে পাঙ্গা নিতে পারবো না, মানে ওকে সাহায্য করতে চাচ্ছে না। ইভেন গ্রিন ল্যান্টার্ন এবং হক গার্ল রয়েছে, কেউ সাহায্য করার জন্য এগিয়ে আসছে না। কিন্তু তখন মিস্টার রিয়েক্টর, আই মিন ড্রোন ম্যান, যে সবচেয়ে সিরিয়াস ক্যারেক্টার, সে বলে আমি তোমাকে সাহায্য করবো। ওরা দুজন তো বলদ ভীতু, ওদের সাহায্য লাগবে না। তো এরপর ওই রিয়েক্টর করে কি ওর T4 যে স্পেসশিপটা রয়েছে আর সেটা নিয়ে সুপারম্যানের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এবং অ্যাকচুয়ালি এখানে আরেকটা বিষয় আমরা জানতে পারি যে এই ড্রোন ম্যানের পাওয়ারই হচ্ছে ড্রোন, ন্যানো ড্রোন থেকে শুরু করে সব ধরনের ড্রোনও আছে, সবও ব্রেন দিয়ে কন্ট্রোল করতে পারে। তো ওর যে একটা ন্যানো ড্রোন ছিল সেটা সুপারম্যানের স্যুটের সাথে আগে থেকে লাগানো ছিল, এ কারণেও সুপারম্যানের লোকেশন জানে। আর এইদিকে আমরা দেখি সুপারম্যানের সামনে লেক্স লুথার করে কি মিস্টার আলী নামে একজনকে নিয়ে আসে, যে একজন নিরীহ লোক, এবং সুপারম্যানকে বলে তুই আমাকে বল তোর বাবা মা কোথায় রয়েছে, তাহলে আমরা তোকে তা না হলে ওকে আমি মেরে ফেলবো। তো সুপারম্যানের তো আসল বাবা মা নেই, আছে পৃথিবীর মানুষ, আমেরিকান বাবা মা, আর তাদের কোনো ক্ষতি হোক ওর জন্য এটাও চাচ্ছিল না। তো সুপারম্যান যখন বলে না তখন লেক্স লুথার করে কি সুপারম্যানের সামনে আলীকে শুট করে মেরে ফেলে। তো তখন এটা দেখে সুপারম্যানের অনেক বেশি রাগ হয়। তো এদিকে লেক্স লুথাররাও মোটামুটি ধারণা পেয়ে গিয়েছে যে সুপারম্যানের যে তোমার আরেকটা আইডেন্টি ক্লার্ক ক্লেন পত্রিক অফিসে কাজ করে, তো সুপারম্যানের গার্লফ্রেন্ড লয়েস লেনকে ওরা ধরে নিয়ে আসবে। তো এটা ভেবে তো সুপারম্যান অনেক ভয় পেয়ে যায়। আর তখনই পেছনে যে এলিমেন্টাল ছিল ও রিয়েলাইজ করে যে লেক্স লুথাররা আসলে অনেক বাড়াবাড়ি করছে এবং
এরা খুবই ডেঞ্জারাস লেভেলের, কিছু একটা করতেই হবে। আর এই দিকে আমরা দেখি লয়েস লেন করেছে কি, রিঅ্যাক্টরের সাথে সুপারম্যানকে যে পোর্টালের মাধ্যমে আটকে রাখা হয়েছে সেইখানে যায়, আর এই জায়গাতে সেই লেভেলের একটা ফাইট হয় যেটা আসলে তোমার এক্সপ্লেন করা পসিবল নয়। জোস লেভেলের একটা ফাইট ছিল, এবং এই প্রথম আমরা এমন একটা সুপার হিরোকে দেখি, মানে নিউ জেনারেশনের সুপারম্যান, যে সম্পূর্ণ ড্রোন দিয়ে সেই লেভেলের মনে করা যে একটা ফাইট করে, অন্য লেভেলের একটা ব্যাপার। দেখতেই পাচ্ছ আমি কথা বলছি, এখানে ফাইট গুলোর সিন গুলো দেখানো হচ্ছে, বুঝতেই পারছো। মানে এখানে রিঅ্যাক্টর কখনো নিজের পাওয়ার দিয়ে, কখনো ড্রোনের মাধ্যমে কন্ট্রোল করে মনে করো যে সবগুলোকে খেলাচ্ছিল। আর এরপর ওরা অবশেষে দুজনে মিলে পৌঁছে যায় সেই পকেট ডাইমেনশনের পোর্টেবল গেটের কাছে, মানে ওটা দিয়ে আর কি ওই ডাইমেনশনে যেতে হবে যেখানে সুপারম্যানকে আটকে রাখা হয়েছে। তো ওটা করে কেউ হ্যাক করতে শুরু করে, যাতে ও জানতে পারে যে সুপারম্যান এক্স্যাক্টলি ওই ডাইমেনশনের কোন জায়গায় রয়েছে। মানে বুঝতেই পারছো এই পোর্টেবল দিয়ে তোমার ইউনিভার্সে যে কোনো জায়গায় পাঠান যায়, এরকম একটা ব্যাপার আর কি, বোঝার সুবিধার্থে বললাম। আর এইদিকে আমরা দেখি এলিমেন্টাল ম্যান সুপারম্যানকে জিজ্ঞাসা করে, তুমি কি সত্যি সত্যি আমার ছেলেকে আমার কাছে এনে দিতে পারবে? সুপারম্যান তখন বলে, হ্যাঁ এটা সম্ভব, যদি তুমি সূর্য বানাতে পারো, কারণ সূর্য থেকে আমি শক্তি গ্রহণ করি এবং রিজেনারেট করতে পারি। বাট এলিমেন্টাল বলে, আমি তো সূর্য বানাতে পারবো না, তবে সূর্যের ভেতরে যে এলিমেন্ট রয়েছে যেমন অক্সিজেন, হাইড্রোজেন এবং অন্যান্য উপাদান, সেগুলো একত্র করে আমি আগুন জ্বালিয়ে তোমাকে তাপ দিতে পারবো। তো এলিমেন্টাল ম্যান করে কি ওইসব উপাদান বানাতে শুরু করে এবং সুপারম্যানকে শক্তিশালী করে তোলা শুরু করে, এবং সুপারম্যান আস্তে আস্তে রিজেনারেট হয় এবং এক ঘুষিতে কাজ ভেঙে ফেলে এবং ইনস্ট্যান্টলি ওর ছেলেকোর কাছে এনে পৌঁছে দেয়। আর এটা যখন করা হয় তখন সকল গার্ডরা অ্যাক্টিভেট হয়ে যায় এবং সবাই সুপারম্যানকে মারার জন্য পেছনে পড়ে, এবং এই জায়গাতে এলিমেন্টালও লাগাতার সুপারম্যানকে পাওয়ার দেওয়ার জন্য তো জ্বলে পড়ে যাচ্ছিল, আর এই কারণে ওর বডি পার্টসও শেষ হয়ে যাচ্ছিল। আবার এদিকে ডাইমেনশন ওয়ার্ল্ডে আস্তে আস্তে সবকিছু ভেতরের দিকে কেমন যেন শেষ হয়ে যাচ্ছে, মানে এবং এই জায়গাতে আমরা এলিমেন্টাল মেলের শুধুমাত্র মাথাটা দেখতে পাই যে জীবিত রয়েছে। বাট তখনই যে ফাইটিং এর মধ্যে ক্রিপ্টোডক এখানে চলে আসে, এবং এই জায়গাতে রিঅ্যাক্টর প্লাস সবাই মিলে আমরা একটা টিম ওয়ার্ক দেখতে পাই, অনেকটা গার্ডিয়ান অফ দ্য গ্যালাক্সির মতোই। মানে ডিরেক্টর যেহেতু সেম, কাজটাও অনেকটা সেম টাইপ হয়েছে, এবং ডেফিনেটলি এটা সুপারম্যানের ওয়ান অফ দ্য বেস্ট মনে করে যে অন্যরকম একটা সিনেমা। টেকনোলজি, ফ্যান্টাসি, রোমান্স, ট্র্যাজেডি, কমেডি সবই আছে। তো যাই হোক, এরপর একটা সিন আসে যেখানে ওর একটা গভীর গর্তের মধ্যে বা ব্ল্যাক হোলের মধ্যে পড়তে শুরু করে, কিন্তু সুপারম্যান করে কি তখন ওর মুখ দিয়ে ফু দিয়ে সবাইকে বাঁচিয়ে নেয়। আর তারপর আবার সবাই করে কি পোর্টাল দিয়ে পৃথিবীতে ফিরে আসে, এবং ওরা পৃথিবীতে আসার পরে সিদ্ধান্ত নেয় লেক্স লুথারের এবার 12টা বাজাবে। তো এখানে আবার একটা ঘাপলা বেজেছে, সেটা হচ্ছে ওরা যে ওই ডাইমেনশন থেকে পোর্টাল দিয়ে বের হয়েছে তখন ছিল হচ্ছে রাত। তো সুপারম্যান তো রিজেনারেট হতে পারছে না, ওর শক্তি অত নেই, তো এখনো লেক্স লুথারের সাথে লড়তে পারবে না। কিন্তু যে পোর্টাল দিয়ে ওরা বেরিয়ে এসেছে সেই পোর্টালটা আস্তে আস্তে বড় হতে শুরু করেছে, কারণ ওই পোর্টালটা বন্ধ করা সম্ভব হয়নি, কারণ ওটা হ্যাক করে খোলা হয়েছিল। আর রিঅ্যাক্টর ম্যান তো চেষ্টা করছে যে দরজাটি বন্ধ করার, কিন্তু কোনোভাবেই পোর্টালটা বন্ধ করতে পারছে না, তা না হলে ব্ল্যাক হোল সবকিছু ওটার ভেতরে নিয়ে যাবে আস্তে আস্তে। আর অন্যদিকে আমরা সুপারম্যানকে দেখতে পাই, সকাল হয়ে গিয়েছে, সূর্য উঠেছে, সুপারম্যান তার নিজের বাড়িতে গিয়েছে, পুরোপুরি শক্তিশালী হয়ে গিয়েছে। তখন ওর বাবা আসে ওর সাথে কথা বলতে, এবং এই সিনেমাটা মনে করে যে হুদাই ঢুকানো হয়েছে, কারণ নর্মালি সুপারম্যানের সাথে তার পরিবারের বরাবরই ভালো সম্পর্ক ছিল, তো এই সিনটা না দিলেও হতো, জাস্ট খালি একটা আজারে হাইপের জন্য একটু ঢুকিয়েছে, এবং গুরুত্বপূর্ণ কোনো কথাও বলা হয়নি, কোনো ইমোশনাল কথাও বলা হয়নি, ওই ট্রেডিশনাল কথা, তুমি পারবা, তুমি এটা করতে পারো, এরকম। আর এরপর আমরা দেখতে পাই সেই কাল্পনিক ভিলেন দেশ, মানে বরিবিয়ান নাকি কি দেশ, সেই দেশটার যে আর্মি তারা সাধারণ মানুষের উপর অত্যাচার করছে, জোর করে মনে করো যে খনিজ কাজ করাচ্ছে, অমুক তমুক করাচ্ছে। তো সুপারম্যান পৌঁছে যায় ওই জায়গাটিতে আবার ওদেরকে মারার জন্য, যাতে সাধারণ মানুষকে বাঁচাতে পারে। কিন্তু এই দিকে আবার আরেকটা সমস্যা হচ্ছে, ওই পকেট ডাইমেনশন তো তোমার অ্যাক্টিভ হয়ে রয়েছে, পোর্টালটা দিন দিন বড় হতে চলেছে এবং পৃথিবীকে টেনে আস্তে আস্তে ফাটল ধরাতে শুরু করেছে, মানে পৃথিবী ওই ডাইমেনশনে ঢুকে যাবে আস্তে আস্তে, এরকম একটা ব্যাপার। তো এই জিনিসটা থেকে বাঁচার জন্য রিঅ্যাক্টর ম্যান যে ছিল সে সুপারম্যানের কাছে আসে, যোগাযোগ করে। তো এই জিনিসটা থামানোর জন্য রিঅ্যাক্টর ম্যান করে কি সুপারম্যানের সাথে যোগাযোগ করে এবং সুপারম্যানকে বলে যেটা আমরা বন্ধ করতে পারবো না, এটা একমাত্র বন্ধ করতে হলে ওই লেক্স লোথারের অফিসে গিয়ে বন্ধ করতে হবে, মনে করো ফ্যাক্টরি কোড দিয়ে বন্ধ করতে হবে। কিন্তু ওখানে গেলে তো সম্ভব না বন্ধ করা, ওখানে আল্ট্রাম্যান রয়েছে, ইঞ্জিনিয়ার রয়েছে, আর অনেক শক্তিশালী রয়েছে। তবে তারপরেও পৃথিবীকে বাঁচাতে হলে সুপারম্যানকে আবার একটা ফাইট করতেই হবে, যেখানে একা আল্ট্রাম্যানের সাথে পারে না, এখন দুজনের সাথে ফাইট করতে হবে। এবং সুপারম্যান পৌঁছে যায় হচ্ছে আল্ট্রাম্যান এবং ইঞ্জিনিয়ারের সামনে। তবে ইঞ্জিনিয়ারকে মানে এমন ভাবে শক্তিশালী দেখানো হয়েছে, মানে এমন একটা সুপার পাওয়ার দেওয়া হয়েছে যেটা খুবই ইমপ্রেসিভ এবং খুবই ডেঞ্জারাস, মানে এখানে ভেনম এবং টেকনোলজির মনে করো যে একটা সংমিশ্রণ। আরো বড় ব্যাপার হচ্ছে ওই লুসি নামের যে সিনেমাটা ছিল, যে ওই যে ব্রেনের 100% কন্ট্রোল করতে পারে, যা ইচ্ছে তাই করতে পারে, গড লেভেলের হয়ে যায়। তো ইঞ্জিনিয়ারও মনে করো সুপারম্যানের বডির ভেতরে ঢুকে, ওর ন্যানো পার্টস ঢুকিয়ে সুপারম্যানের মনে করো যে লাঞ্চের ভেতরে ওর শ্বাস বন্ধ করার চেষ্টা করে, কিন্তু সুপারম্যান তখন করে কি নিজেকে অনেক দ্রুত গতিতে উপরের দিকে ওঠায় এবং একদম উপরে চলে যায়। তো সুপারম্যান ভেবেছিল যে বাতাসের এত দ্রুত বেগে ইঞ্জিনিয়ার হয়তো পড়ে যাবে বা ওকে ছেড়ে দেবে, কিন্তু কিছুই হয় না, ওরাও অনেক শক্তিশালী। আবার আল্ট্রাম্যান ওখানে পৌঁছে যায়, দুজনে মিলে সুপারম্যানকে ইচ্ছা মতো খেলাতে থাকে। আর এই সবকিছু আবার ড্রোন দিয়ে দেখছিল হচ্ছে লেক্স লুথার, লাইভে দেখছিল। আর ওইদিকে সুপারম্যানের তো শ্বাস প্রশ্বাস প্রায় বন্ধই হয়ে গিয়েছে। আর তখন সুপারম্যানের সিদ্ধান্ত নেয় সে নিচের দিকে একবারে ফুল স্পিডে যাবে। তো এর নিচের দিকে যদি ফুল স্পিডে আসা হয় আল্ট্রাম্যান মারা পড়বে এবং ইঞ্জিনিয়ারও
সুপারম্যানেরও মারা পড়বে, কিন্তু সুপারম্যান নিচে পড়লে ওর কিছুই হবে না, কারণ সুপারম্যানের বডি তো অন্যরকম ভাবে তৈরি, ওর কিছুই হয় না। তো লেক্স লুথার তখন ইঞ্জিনিয়ার এবং আল্ট্রাম্যানকে অর্ডার দেয় যে যান বাঁচাও। তো ওর নিচে আসার পর আমরা দেখতে পাই সুপারম্যানের মুখের ভেতর থেকে ইঞ্জিনিয়ার বেরিয়ে আসে, মানে ওই বডি পার্টস বেরিয়ে আসে, এই জন্য আর কেউ বেঁচে গিয়েছে, কিন্তু ইঞ্জিনিয়ারের অবস্থা তো খারাপ। কিন্তু সুপারম্যান তখন ভাবে যে আল্ট্রাম্যানও হয়তো মরে গিয়েছে, কিন্তু তখনই দেখা যায় যে আল্ট্রাম্যান বেঁচে রয়েছে এবং আল্ট্রাম্যান আর কেউ নয়, সেটা সুপারম্যানের একটা ক্লোন, আর এই জন্য এত শক্তিশালী। তো এরপর শুরু হয়ে যায় ওদের মধ্যে একটা সুপার ফাইট, এবং এই ফাইটটা অনেকক্ষণ ভরে চলে। এত লম্বা ফাইট যে এটা এক্সপ্লেন করা পসিবল না, আমি বলছি তোমরা ফাইট মোটামুটি দেখে ধারণা নাও। তো ওদের মধ্যে যখন ফাইট চলছিল, ওদিকে আবার ওই যে বর্বিয়ান আর্মিরা তো আবার সাধারণ মানুষদের উপর অত্যাচার করে, তো ওদেরকে আটকানোর জন্য যায় হচ্ছে ওই যে জাস্টিস গ্যাং। তো দুই দিকে দুই লড়াই চলতে থাকে, আর এই দিকে তো বিভিন্ন রকমের ফাইট চলছিল, মারামারি, লাথি ঘুষি, লেজার ফাইট, একজন আরেকজনকে ছুড়ে দেয়, আর ক্রিপ্টো ডগ আসে সাহায্য করার জন্য, কিন্তু ওর তো শৈলী চলছে না, এবং তারপর রোবট রেসে আক্রমণ করে। কিন্তু আমরা দেখি সুপারম্যান করে কি লেজার বিমের মাধ্যমে সবগুলো রোবটকে মাঝখান থেকে কেটে দেয়, এবং এটা ওয়ান অফ দ্য এপিক সিন ছিল। আর তারপর সুপারম্যান সবগুলোকে মেরে পৌঁছে যায় হচ্ছে লেক্স লুথারের কাছে, আর ওখানে গিয়ে লেক্স লুথারকে বলে তুই যা করেছিস তা বন্ধ কর, মানে ওই পোর্টাল বন্ধ কর, তা নাহলে এখনই তোকে মেরে ফেলবো। তো ওখানে লুথারের পক্ষে তো সবাই থাকলেও একজন মেম্বার ছিল লুথারের, মানে যে লুথারের বিপক্ষে ছিল, সে এগুলো পছন্দ করতো না লুথারের কাজ কাম। তো এই জন্য ও সাহায্য করতে থাকে রিঅ্যাক্টর ম্যানকে, যাতে পৃথিবীকে আবার ঠিকঠাক করা যায় আর কি, মানে ওই রিঅ্যাক্টরটা বন্ধ করা, মানে ওই পোর্টালটা বন্ধ করা যায়। তো ফাইনালি ওই পোর্টালটা বন্ধ হয় এবং পৃথিবীও বেঁচে যায়, আর লেক্স লুথারকে পুলিশে ধরে নিয়ে যায়, স্বাভাবিক যেটা হবে আর কি। তো এরপর সিনেমা চলে আসে হচ্ছে এন্ডিং এ, যেখানে আমরা দেখি জাস্টিস গ্যাং এর নতুন একজন মেম্বার অ্যাড হয়েছে, যার নাম হচ্ছে এলিমেন্টাল ম্যান। তবে ওকে দেখে গ্রিন ল্যান্টার্ন খুব একটা খুশি না। আর আরেকটা কাহিনী হচ্ছে ওই যে পাগলি মেয়েটা ছিল সেলফি গার্ল, ওর সাথে আবার যাকে জিম এক সময় ভয় পেত, কিন্তু ওর ভালোবাসায় জিম ওকে ভালোবাসা শুরু করেছে এবং বিয়ে করবে ওরা। আর তারপর আমরা দেখতে পাই সুপারম্যান আর লয়েস লেনের চুমোচুমি, এবং একটু পরে হয়তো রাশিয়া ইউক্রেন যুদ্ধ হবে, কিন্তু লয়েস লেন কতক্ষণ পর্যন্ত যুদ্ধ করতে পারবে এটা আমরা নিশ্চিত নই, তার আগে সিনেমাটি শেষ হয়ে যায়। তো যাই হোক, এটা আসলে সিনেমা এক্সপ্লেন বললে ভুল হবে, সিনেমার কাহিনী জাস্ট হয়তো 60% ঠিক আছে এক্সপ্লেন করেছি, তাতে সিনেমার 60% কাহিনীর সাথে মিলবে, বাকিটুকু আমি তোমাদের জাস্ট বোঝানোর জন্য বা একটা আইডিয়া দেওয়ার জন্য করেছি। 40% মনে করো যে আমরা আর্টিফিশিয়াল, জাস্ট খালি বোঝানোর জন্য, যাতে তোমরা একটা মোটামুটি ধারণা পাও। এবং আশা করছি সিনেমাটি মোটামুটি ধারণা পেয়েছে, এবং তুমি যদি মেন সিনেমাও দেখে থাকো, তারপরে ওই এক্সপ্লেন দেখে হয়তো মিলবে না, কিন্তু খুব একটা খারাপও লাগবে না, একটা ভিন্ন ভাইব পাবে আর কি। তো যাই হোক, আমি বিদায় নিলাম, ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাবা। এবং তোমরা যদি বলো যে এরকম রিস্ক নিতে, যে নতুন যতগুলো সিনেমা আসবে এখানে আনতে, তাহলে আমরা আনার চেষ্টা করবো আর কি। আমি বিদায় নিচ্ছি, ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাবাই।